রাষ্ট্রবিজ্ঞান চ্যাপ্টার 1 2 নম্বরে যে কোশ্চেন আছে তার হচ্ছে 4 নম্বর ভিডিও, কি কনসেপ্ট অফ পলিটিক্যাল থিওরি। এখানে 66 দাগের কোশ্চেন আছে, রলস বা জন রলস সামাজিকতির প্রতি আকৃষ্ট হয়েছিলেন কেন? জন রলস মনে করেন যে সমাজের যে ন্যায়ের সমস্যার মূলে আছে বিভিন্ন সামাজিক যে সহযোগের মাধ্যমে দাবি সংক্রান্ত বিরোধ। মানে এটা সহজভাবে বলতে গেলে বোঝা যায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য যে সব সমস্যাগুলির সৃষ্টি হয় তার মূল কারণ হলো সমাজের দাবি বিষয়ক বিরোধ বা দ্বন্দ্ব। এই দাবি থেকে যে বিরোধ সৃষ্টি হয় সেগুলি যদি সমাজের মানুষ নিজেরা চুক্তি করে মিটিয়ে দেয় বা মিটিয়ে নেয় তাহলে দ্বন্দ্বের অবসান হতে পারে। আর সামাজিক সমস্যা সমাজ থেকে মুছে গেলে তবেই তোমার হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে। এই কারণেই জন রলস সমাজ চুক্তির প্রতি আকৃষ্ট হয়েছিলেন বা আগ্রহ দেখিয়েছিলেন। তাহলে চুক্তিটা যেটা আছে সেটা সামাজিক সমস্যা যেগুলো আছে সমাধানের জন্য মানুষ নিজেরাই চুক্তি করে সেই নিজের দেশের সমস্যাটা নিজেরাই সমস্যার সমাধান পথ খুঁজে বের করবে। এইটা হচ্ছে জন রলস সমাজ চুক্তির মতবাদের। এই কারণে সমাজ চুক্তির মতবাদের প্রতি জন রলস আকৃষ্ট হয়েছিলেন। পরের কোশ্চেন 67 দাগে, ন্যায়ের স্বচ্ছতা বলতে কি বোঝো? জন রলস ন্যায় এবং ন্যায্যতা বা স্বচ্ছতা ধারণা দুটি একই অর্থে ব্যবহার করেননি। তবে তিনি মনে করতেন ন্যায়ের জন্য চুক্তি হবে ন্যায্য বা স্বচ্ছ। জন রলস তার যে এই ন্যায়নীতি তত্ত্বটা গড়ে তুলেছিলেন তোমার হচ্ছে সমাজ চুক্তির মতবাদী যে দার্শনিক যারা আছেন জন লক, রুসো এবং কান্টের সমাজ চুক্তি মতবাদের সাহায্যে। তিনি জন রলস সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্যকে মেনে নিয়েছেন, কিন্তু অধিকার বন্টনের ক্ষেত্রে এই যে বৈষম্যটা তিনি মানেননি বা তোমার সম্পত্তি অধিকার বন্টনের জন্য পক্ষপাতিত্বকে তিনি উচিত বলে মনে করেন না। এই জন্য তিনি বলেছেন ন্যায় বিচার বা জাস্টিস হবে স্বচ্ছ পদ্ধতির দ্বারা স্বচ্ছ বন্টন। এইখানে যে সম্পদ বন্টনের ক্ষেত্রে কারো কাছে মনে করো যে বড় লোক তার কাছে 5 টাকা আছে, যে গরিব তার কাছে 50 পয়সা আছে। এইখানে যে গরিব তাকে যদি 2 টাকা দিয়ে একটু সাহায্য করে 5 টাকার সমকক্ষ করার চেষ্টা করা হয় সেখানে কিন্তু বৈষম্য মেনে নেওয়া যাচ্ছে। কিন্তু অধিকার যেটা যে আমরা আমার নিজেদের যে অধিকার রাজনৈতিক সামাজিক যেসব অধিকারগুলো আছে সেখানে কিন্তু বৈষম্য করা উচিত হবে না। সেখানে সব মানুষই সমান রকম অধিকার ভোগ করতে পারবে। এইটা হচ্ছে জন রলসের ন্যায়ের স্বচ্ছতা নীতি। পরে কোশ্চেন আছে জন রলসের ম্যাক্সিমাইন বলতে কি বুঝিয়েছেন? জন রলস ম্যাক্সিমাইন বলতে বুঝিয়েছেন একটা সর্বাধিক নীতিকে বুঝিয়েছেন। এটার মানে হলো এরকম যে অর্থনৈতিক এবং সামাজিক যে বৈষম্য যেটা আছে সেটাকে এমনভাবে বিন্যাস করতে হবে যাতে সমাজের যারা কম সুযোগ সুবিধা পায় তারা যাতে আরেকটু বেশি করে সুবিধা পায় সেদিকটা দেখা। এটাই হচ্ছে জন রলসের ম্যাক্সিমাইন নীতি। 69 দেওয়ার কোশ্চেন, এমন 4 জন রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো যারা স্বাধীনতাকে সাম্যের পরিপন্থী বলেছেন। মানে সাম্য স্বাধীনতা এক নয় বা পরিপন্থী বলে বলেছেন। তারা কারা? তারা হচ্ছেন তোমার লর্ড অ্যাক্টন, টকভিল, লেকি এবং প্রমুখ। টকভিল করা আছে, এটা টকভিল হবে, টকভিল। পরে কোশ্চেন 70 দাগে কোশ্চেন, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উদ্ভব কবে ঘটে? কোন পরিস্থিতিতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উদ্ভব
ঘটেছিল। ব্যক্তি স্বাধীনতাবাদের উদ্ভব ঘটেছিল তোমার হচ্ছে অষ্টাদশ শতকের শেষের দিকে। অষ্টাদশ শতকের শেষের দিকে ব্যক্তির উপর রাষ্ট্রীয় যে হস্তক্ষেপ তার বিরুদ্ধে একটা প্রতিবাদ স্বরূপ ব্যক্তি স্বাধীনতাবাদের উদ্ভব হয়েছিল। রাষ্ট্রের উপর ব্যক্তির উপর রাষ্ট্রের যে অতিমাত্রায় হস্তক্ষেপ মানে ব্যক্তি স্বাধীনতার উপর রাষ্ট্রের যে বাধা সৃষ্টি করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ব্যক্তি স্বাধীনতাবাদের উৎপত্তি ঘটে। পরের কোশ্চেন ৭১ দাগের গ্রিক পলিটিক্যাল থিওরি বইটি কে লিখেছেন, কবে তা প্রকাশিত হয়? গ্রিক পলিটিক্যাল থিওরি বইটি তোমার লিখেছেন বার্গার, প্রকাশিত হয়েছে 1971 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন রাজনৈতিক স্বাধীনতা বলতে কাকে বলে? রাজনীতি এটা আগে পড়ানো হয়েছে একবার 5 নম্বর অধ্যায়ে। যে স্বাধীনতার মাধ্যমে ব্যক্তি সক্রিয়ভাবে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতে পারে এবং সিদ্ধান্ত সমূহ গ্রহণ করতে পারে, যেসব স্বাধীনতা লাভ হয় সেগুলাকে বলা হবে তোমার রাজনৈতিক স্বাধীনতা। সেগুলো হচ্ছে কি প্রাপ্ত বয়স্ক ব্যক্তির ভোটদানের অধিকার, নির্বাচিত প্রার্থী হিসাবে যোগদানের স্বাধীনতা, সভা গঠনের স্বাধীনতা, ব্যক্তির পছন্দ অনুসারে মতামত বিশ্বাসের স্বাধীনতা ইত্যাদি হচ্ছে তোমার রাজনৈতিক স্বাধীনতার অন্তর্ভুক্ত বিষয়। পরে কোশ্চেন ধনতান্ত্রিক সমাজে স্বাধীনতা ধারণাটি কিরূপ? ধনতান্ত্রিক সমাজ বলতে যেটাকে পুঁজিবাদী সমাজ বলছে, মানে অ্যাকচুয়ালি মার্ক্সবাদী যে তাত্ত্বিক যারা তারা হচ্ছে তারা কি বলেছেন যে সমাজ একটা ক্রমবিবর্তনের মাধ্যমে আজ এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছে। এই ক্রমপর্যায়ক্রম অতিক্রম করতে হতে একটা সমাজ এসেছিল, সেই সমাজটার নাম হচ্ছে পুঁজিবাদী সমাজ বা ধনতান্ত্রিক সমাজ। এই ধনতান্ত্রিক সমাজে মুষ্টিমেয় কিছু ব্যক্তি স্বাধীনতা ভোগ করা আশঙ্কা এতই প্রবল যে সমাজে যে অধিকাংশ মানুষ যে স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে সেটা তারা কোনোদিন লক্ষ্য নজর করেনি। এই ধনতান্ত্রিক সমাজে বড় শ্রেণী বৈষম্য প্রকট, মানে এই পুঁজিবাদী সমাজে তা পুঁজি শিল্পপতি ও মালিক শ্রেণী, আর একটা শ্রেণী আছে তোমার শ্রমিক বা কৃষক শ্রেণী। শ্রমিক এবং কৃষক শ্রেণী সংখ্যায় অত্যাধিক, কিন্তু তারা আর্থিক দিক থেকে দুর্বল। তাহলে এইখানে যারা পুঁজিবাদী মালিক শ্রেণী যারা তারাই অত্যাধিক স্বাধীনতা ভোগ করে থাকে। এইখানে তোমার রাজনৈতিক শ্রমিক শ্রেণী এবং যে কৃষক শ্রেণী তারা হচ্ছে সবসময় অর্থনৈতিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়, উপেক্ষিত হয়। তাদের মধ্যে অর্থনৈতিক স্বাধীনতা না থাকার জন্য সমাজের মধ্যে বৈষম্য প্রকট হয়ে ওঠে। এইরূপ সমাজে কয়েকটি স্বাধীনতা দেখা যায়। বাক স্বাধীনতার অধিকার, বয়াকার কয় হসন্ত দ্বন্দ্ব ভুল লেখা আছে। বাক স্বাধীনতার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, ভোটদানের স্বাধীনতা, পছন্দ অনুসারে মতামত গ্রহণের স্বাধীনতা। কিন্তু এখানে অর্থনৈতিক স্বাধীনতার কথা বলা হয়নি। পরের কোশ্চেন আছে তোমার সমাজতান্ত্রিক সমাজে স্বাধীনতার প্রকৃতি উল্লেখ করো। এই যে সমাজগুলা বললাম সে সমাজগুলার পর সমাজগুলা যে বললাম দাস সমাজ, প্রথমে আছে আদিম সাম্যবাদী সমাজ, তার দাস সমাজ, সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজ, তারপরে আসবে তোমার সমাজতান্ত্রিক সমাজ। এই সমাজতান্ত্রিক সমাজে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজের ধ্বংস সাধনের পরে এই সমাজতান্ত্রিক সমাজটা গড়ে ওঠে। তবে এই সমাজে যে শ্রেণীবিরোধ বিলুপ্ত হয়ে যায় এই ব্যাপারটা নয়। সমাজে এই সমাজতান্ত্রিক সমাজে শ্রেণী থাকে, তবে উৎপাদনের যে উপকরণগুলো আছে তার উপরে মালিক শ্রেণীর পরিবর্তে তোমার হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা আস্তে আস্তে গড়ে ওঠে। এই সময় তোমার হচ্ছে শ্রমিক শ্রেণী যারা তারাই পুরো রাষ্ট্রীয় কাঠামোটা নিজের হাতে কুক্ষিগত করার চেষ্টা করে এবং ধনতন্ত্রের বা তোমার সমাজতন্ত্রের বিলোপ সাধনার চেষ্টা করে। এই যে রূপান্তরটা চালানোর কাজে তারা এগিয়ে থাকে সবসময়, যে একটা সমাজ পরিবর্তন হয়েছে সেই ব্যাপারে তারা এগিয়ে থাকে। এই সমাজতান্ত্রিক সমাজে স্বাধীনতা পুরোপুরি ব্যক্তি ভোগ করতে না পারলেও তার যে পূর্ববর্তী স্তর বা স্তরগুলি তার থেকে অনেকটাই উন্নত। এই যে সমাজতান্ত্রিক সমাজে স্বাধীনতা পুরোপুরি ব্যক্তি ভোগ করতে না পারলেও তারা যে এই সমাজে যারা শ্রমিক বা কৃষক যারা ব্যক্তি যারা আছে তারা
পূর্ববর্তী যেসব সমাজগুলোর কথা বললাম, দাস সমাজ, তোমার হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ, পুঁজিবাদী সমাজে যেভাবে তারা ভোগ করতে পারতো না, তার থেকে কিন্তু অনেকটা বেশি এই সমাজে স্বাধীনতা ভোগ করতে পারে সমাজতান্ত্রিক সমাজে। কিন্তু এই পরবর্তী সময়টা যে সাম্যবাদী সমাজ, সেই সাম্যবাদী সমাজ সবাই সমান, সেখানে কিন্তু মানুষ সকল রকম অধিকার সমানভাবে ভোগ করতে পারবে এবং সাম্য বিরাজ করবে প্রত্যেক মানুষের মধ্যে। পরের কোশ্চেন, রলস তার আদি অবস্থানের ধারণাটি কোথা থেকে নিয়েছেন? রলস তার আদি অবস্থানের ধারণাটি কান্টের কাছ থেকে ধার করে নিয়েছেন, বা ধারণাটি কান্টের কাছ থেকে নিয়েছেন। 76 দাগের কোশ্চেন, ন্যায় ধারণা কয়টি উৎস, কি কি? ন্যায় ধারণার 4টা উৎস, সেগুলো হচ্ছে ধর্ম, প্রকৃতি, অর্থনীতি এবং নীতিশাস্ত্র। পরে কোশ্চেন, 77 ন্যায় শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ব্যাখ্যা করো। ল্যাটিন শব্দ যে জাস থেকে ন্যায় শব্দটি এসেছে। অধ্যাপক বার্কার ন্যায়ের ধারণা দিতে গিয়ে 3টি শব্দের উল্লেখ করেছেন, সেগুলো হচ্ছে জাস, জাস্টাস এবং জাস্টিসিয়া। এর অর্থ হচ্ছে সংযুক্ত করা বা খাপ খাওয়ানো। বার্কার তোমার হচ্ছে এই ন্যায় বিচার বলতে গিয়ে বলছেন যে ন্যায় বিচার বলতে এমন একটা জিনিস যেখানে হচ্ছে মানুষের মধ্যে মানুষের সমন্বয় সাধনকারী একটি ধারণা হচ্ছে ন্যায়। পরের কোশ্চেন, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কত ধরনের ন্যায়ের কথা বলেছেন? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল 3 ধরনের ন্যায়ের কথা বলেছেন। একটা হচ্ছে বন্টনমূলক ন্যায়, 2 সংশোধনমূলক ন্যায়, 3 বিনিময় ভিত্তিক ন্যায়। 79 নম্বর যে কোশ্চেনটা, সেটা হচ্ছে ন্যায় সম্পর্কে ইমানুয়েল কান্টের বক্তব্য কি? ন্যায় সম্পর্কে কান্টের যে বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ন্যায় হলো সেই সমস্ত শর্তগুলির সমষ্টি যার অধীনে একজন ব্যক্তির ইচ্ছা অন্যের ইচ্ছার সঙ্গে স্বাধীনতার সার্বজনীন আইন সংযুক্ত হয়। এর মানে যেরকম কান্টের ন্যায় যে কেন্দ্রবিন্দু কিন্তু ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি নিজে ইচ্ছা অনুসারে যা করে সেটাই হচ্ছে স্বাধীনতা বলে মনে করেন কান্ট। তিনি আরো বলেছেন, সমাজ যখন মানুষের স্বাধীনতাকে সম্মান করবে তখনই ন্যায় প্রতিষ্ঠা হবে। মানে সমাজ যখন মানুষের যে স্বাধীনতাকে সম্মান করবে, ঠিক আছে সম্মান তোমরা নাও, এই ব্যাপারটা যখন চলে আসবে তখনই কিন্তু ন্যায় প্রতিষ্ঠা সম্ভব বলে কান্ট মনে করেন। 80 কোয়েশ্চেন, অধ্যাপক বার্কার কোন গ্রন্থে ন্যায় এর ধারণাটি দিয়েছেন? অধ্যাপক বার্কার তার লেখা প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি নামক গ্রন্থে 4th খণ্ডে প্রথম পরিচ্ছদে অধ্যাপক বার্কার ন্যায় ধারণাটি দিয়েছেন। 81 কোয়েশ্চেন, ও তারপরে ক্ষমতা সন্ধিকরণ নীতির মূল কথা কি? ক্ষমতা আমাদের যে সরকার, ভারতের যে কোনো রাষ্ট্রের সরকার 3টি বিভাগ নিয়ে গঠিত হয়। তার মানে 3টা স্তম্ভ আছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো এই যে 3টে বিভাগ, এই 3টে বিভাগ পরস্পর থেকে স্বতন্ত্র থাকলে বা নিজ কাজ নিজে করলে, কেউ কারো পিছনে না লাগলে, তখন তাকে বলা হবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। 82 কোশ্চেন, আংশিক ক্ষমতা সন্ধিকরণ বলতে কি বোঝো? আংশিক ক্ষমতা সন্ধিকরণ বলতে যখন বিচার বিভাগ অন্যান্য বিভাগের থেকে স্বতন্ত্র এবং স্বাধীনভাবে নিজের ইচ্ছা অনুযায়ী তার কার্য পরিচালনা করতে পারবে, তখন তাকে বলবে আংশিক ক্ষমতা সন্ধিকরণ নীতি। 83 কোয়েশ্চেন, ক্ষমতা সন্ধিকরণ নীতির 2টি বৈশিষ্ট্য লেখো। ক্ষমতা সন্ধিকরণ নীতির হচ্ছে 2টি বৈশিষ্ট্য, একটা বলবে, এটা দেখবে সহজ জিনিস, এগুলো বুঝতে পারলে সহজ। আইন সরকারের 3টি বিভাগ আছে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। এরা সম্পূর্ণ স্বতন্ত্র ভাবে কাজ করবে। 2 নম্বরে আছে এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না, মানে এক বিভাগ অন্য বিভাগের কাজে না গলাবে না। এটা হচ্ছে তোমার ক্ষমতা সন্ধিকরণ নীতির 2টি বৈশিষ্ট্য। পরে কোয়েশ্চেন আছে, ক্ষমতা সন্ধিকরণ নীতি কয়েকজন প্রবক্তার নাম লেখো। অ্যারিস্টটল, অলিভিয়াস, সিসেরো, বোঁদা, জন লক, মন্তেস্কো, ব্ল্যাকস্টোন।
প্রমুখ হলেন ক্ষমতা সন্ধিকরণ নীতির প্রধান প্রবক্তা। 85 দাগের কোয়েশ্চেন, বর্তমানে কোন কোন দেশের সংবিধানে ক্ষমতা সন্ধিকরণ নীতিটি স্বীকৃত হয়েছে? বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, মেক্সিকো, আর্জেন্টিনা, ব্রাজিল প্রভৃতি দেশে ক্ষমতা সন্ধিকরণ নীতি রয়েছে। আমাদের ভারতবর্ষে ক্ষমতা সন্ধিকরণ নীতি দেখা যায় না। পরে কোয়েশ্চেন, পরে আছে 86 দাগের কোয়েশ্চেন, ক্ষমতা সন্ধিকরণ নীতির দুটি সমালোচনা লেখো বা বিপক্ষে দুটি যুক্তি লেখো। একে দেখা যাচ্ছে ক্ষমতা সন্ধিকরণ নীতি বাস্তবে প্রয়োগ করা যেমন দুরূহ, তেমনি হচ্ছে এটা বাস্তবে প্রয়োগ করেও কাম্য নয়। এটা প্রয়োগ করে এই বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগে যে একসঙ্গে কাজ করবে, এই যে বিষয়টা প্রয়োগটা, এটা কিন্তু বাস্তবে করা সম্ভব নয়। ঠিক আছে, বাস্তবে এই নীতি পূর্ণ প্রয়োগ করা সম্ভব নয়, মানে কোনো কোন রাষ্ট্রে এটা আংশিকভাবে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু এটা সম্পূর্ণ যে প্রয়োগ, এক বিভাগ থেকে বিভাগের কাজে হস্তক্ষেপ না করে যে কাজে অগ্রগতি এগিয়ে যাবে, এটা কিন্তু বাস্তবে সম্পূর্ণভাবে সম্ভব নয়। 87 দাগের কোয়েশ্চেন, ক্ষমতা সন্ধিকরণ নীতি 4 জন সমালোচকের নাম লেখো। ক্ষমতা সন্ধিকরণ নীতির যে 4 জন সমালোচক হলেন সেবাইন, লেস্কি এবং লিপসন। 88 দাগের কোয়েশ্চেন, সরকারের কয়টি বিভাগ ও কি কি? আমি একটু আগে বলেই দিয়েছিলাম এটা ক্ষমতা সন্ধিকরণ নীতি বলতে গিয়ে। সরকারের যে 3টি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। পরে কোয়েশ্চেন 89 কোয়েশ্চেন, ক্ষমতা সন্ধিকরণ নীতির পক্ষে দুটি যুক্তি দাও। ক্ষমতা সন্ধিকরণ নীতির পক্ষে দুটি যুক্তি হলো এরকম যে এটি একটি স্বাধীনতার রক্ষা কবচ। 3টি বিভাগ নিজ নিজ কাজ করলে বিচার বিভাগ যেটা আছে তার নিরপেক্ষ হয়, এবং নিরপেক্ষ হলে ব্যক্তির যে স্বাধীনতা সেটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে এই বিচার বিভাগ। পরের কোয়েশ্চেন, পরের যে 2 দাগে আছে, এই নীতি কর্মকুশলতাকে বৃদ্ধি করে। যদি এই 3টি বিভাগ নিজ নিজ তার স্বাধীনতা বা নিজ স্বাতন্ত্র্যভাবে কাজ করে, তার বিভাগগুলির নিজ নিজ যে কর্মকুশলতা, যে বিভাগ যার যতটা কর্মকুশলতা আছে সেগুলো কিন্তু প্রয়োগ করা সম্ভব হয়। এই ক্ষমতা সন্ধিকরণ নীতির পক্ষে এটা হচ্ছে ভালো দুটো দিক। পরের কোয়েশ্চেন, গণতান্ত্রিক সরকার কোন কোন বিভাগের সাহায্যে কার্যাবলী সম্পাদন করে? তো গণতান্ত্রিক সরকারের যে বিভাগ আছে 3টেই বিভাগ হবে, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই 3টি বিভাগের সাহায্যে কার্যাবলী সম্পাদন করবে। পরের কোয়েশ্চেন 91 দাগে, ক্ষমতা সন্ধিকরণ নীতি কাকে বলে? সরকার যে 3টি বিভাগ আছে, 3টি বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ ক্ষমতা প্রয়োগ করে যখন নিজের কর্মকুশলতাকে প্রয়োগ দেখিয়ে কাজ করবে, তখন তাকে বলা হবে ক্ষমতা সন্ধিকরণ নীতি। দুটি বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের উদাহরণ দাও। দুটি বহু পরিচালক শাসন বিভাগের উদাহরণ হচ্ছে এথেন্স এবং হচ্ছে স্পার্টা। এটা হচ্ছে 92 দাগের কোয়েশ্চেন। 93 দাগের কোয়েশ্চেন আছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি আছে সে কত প্রকারের অর্থ করা যায়? প্রথম অর্থটি কি? ক্ষমতা সন্ধিকরণ নীতি 3টি অর্থে প্রকাশ করা যায়। এই ক্ষমতা সন্ধিকরণ নীতির যে প্রথম যে অর্থটা সেটা হচ্ছে সরকারের এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না বা একে অপরের কাজে নাক গলাবে না। আজ এতটা পর্যন্তই থাক, বাকিটা পরের দিন আলোচনা হবে। তো তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস। ইংরেজি সংক্রান্ত যে ওই 2 নম্বরের কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলো তোমার PDF হিসাবে তোমরা এই ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর যদি কারো কোনো অসুবিধায় বুঝতে কমেন্ট করে জানালে ভালো লাগবে।